সমাজের বুদ্ধিজীবী জ্ঞানী গুণীরা সাংবাদিকদের বলেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সমাজের দর্পণ ইত্যাদি। এই সাংবাদিকদের 60 বছর চাকরি সীমা পার হওয়ার আগেই খালি হাতে অফিস থেকে বের করে দেওয়া হয়। বৃদ্ধ বয়সে মামলা করে টাকা পাচ্ছেন না, যখন অর্থের অভাবে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন তখন কেউ খোঁজও নিচ্ছেন না। মিডিয়ায় প্রবীণ ও কর্মরত সাংবাদিকদের নিয়ে 2020 সালের 25 জানুয়ারি প্রবীণ ও কর্মরত সাংবাদিক কল্যাণ পরিষদ সংগঠনটি সাংবাদিক কল্যাণে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, মানববন্ধন, আলোচনা সভা, মহান স্বাধীনতা ও জাতীয় সুরক্ষাকে পরিবর্তন নামে স্মরণীয় প্রকাশ করে লেখনীর মাধ্যমে বাতার দাবি তুলে ধরা হয়েছে। প্রবীণদের অধিকার সংরক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ সুবিধা প্রদান করে তাদের জীবনের অবশিষ্ট সময় সুখ শান্তি ও মর্যাদার সঙ্গে অতিবাহিত করার প্রয়োজনীয়তা অনুভব করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে প্রবীণ ও কর্মরত সাংবাদিকদের সম্মানজনক মাসিক ভাতা হিসেবে প্রদানের বিষয়টি মঞ্জুর করে প্রবীণ ও কর্মরত সাংবাদিকদের দুঃখদর্শনে লাঘব করত বর্তমান অর্থমন্ত্রী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার শ্রমিকদের বিনীত আবেদন এবং এই বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষকে জরুরিভাবে আদেশ প্রদানের মাধ্যমে দাবিটি মঞ্জুর হলে আমরা মানসিকভাবে চিরকৃতজ্ঞতায় আবদ্ধ থেকে স্বস্তি ও বেঁচে থাকার প্রেরণা ও প্রত্যয় ফিরে পাব। ধন্যবাদ সবাইকে। একটু আগে আমাদের সংগঠনের প্রসারক একটা রিপোর্ট পেশ করেছিলেন, তাতে দেখা গেল যে আমাদের ব্যাংকে আছে মাত্র 16,048 টাকা, এবং উদ্বৃত্ত অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ড আছে 720 টাকা। আমাদের দুঃখ করে বলবো না, নিন্দা জানিয়ে বলবো যে আমাদের পক্ষান্তরে দেখি অনেক সংগঠনের নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের গাড়ি বাড়ির জন্য তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কিংবা তারা পাঠিয়ে বেরোচ্ছে। আমাদের এই হলো ব্যালেন্স, এই হলো আমাদের সংগঠন। এটা কি এই জন্যই যে আমরা প্রবীণ এবং কর্মাহত? এই যদি আমাদের চিত্র হয় তাহলে তো আমরা সামনে আগাতে পারবো। একজনের মন্তব্য করছে ফেসবুকে লাগছে আমার সম্পর্কে খারাপ মন্তব্য লাগছে, প্রশ্নদিন ভোগরা বল পাইলা, তাহলে বললাম যে ভাই আপনি যা দেখছেন তো ভালো কথা, আমার পকেটে তো কোনো টাকা পয়সা নাই, তা আপনি একটা চা খাওয়াই। উনি পরে বলে কি সালাম ভাই ক্ষমা করো কেন, ফেসবুকে ওটা লিখলেন কেন? আমি সালাম কি সংগঠন চালায় টাকা পয়সা নিয়ে গেছি? নেই। আর কেউ দিতে চাইলেও আমরা আনি না। কেন আনি না? আমরা টাকা নিয়ে কি করবো? আমরা এই যে অনুষ্ঠান করতেছি আমাদের নিজেদের টাকা দিয়ে, অন্য কোনো জায়গাতে আমরা কোনো 10 টাকা আনিনি। হ্যাঁ, আমাদের মূল দাবি হয়েছে প্রবীণ এবং কর্মরত সাংবাদিকদের সরকার যেন একটা ভাতা দেয়, আমরা যেন ওষুধ কিনতে পারি এবং সেই টাকা দিয়ে যেন ভাড়া দিয়ে এই প্রেস ক্লাবে আসতে পারি। এই একজন আমরা মনে করেন যে এখানে 30 বছর 40 বছর 50 বছর এই আঙ্গিনায় কাটাইছি, অথচ আমরা এই আঙ্গিনায় এখন আসতে পারছি না, অনেকেই আসতে পারে না। আমরা শুধু আমাদের দাবি এইটাই যে একটা ভাতা হইলে আমরা প্রেস ক্লাব ছাড়বো না, মৃত্যুর আগ পর্যন্ত প্রেস ক্লাবে সবার সাথে মধুর সম্পর্ক আমরা কবরে চলে যাব। এখন আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য করবেন সাংগঠনিক সম্পাদক আসলাম ইকবাল। ঘরে নাই, পিছনের চেয়ারগুলো এখনো খালি। আমাদের প্রবীণরা হয়তো শীতের কারণে নাকি কেন আসতে পারেন নাই, যারা এসেছেন তাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, আমাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সংগঠনের সভাপতি করমালী ভাই, হ্যাঁ
65 জন, আমাদের অর্থ সম্পাদক বলতেছেন 65 জন আমাদের এখানে উপস্থিত আছে সদস্য, অ্যাক্টিভ সদস্য। তারপরে আমরা আশা করছিলাম যে 100 মতো আমরা প্রবীণ সাংবাদিক উপস্থিত করতে পারবো, কিন্তু উপস্থিত হতে পারে নাই। অসুস্থ, তারপরে শীত, নানা কারণে অনেক উপস্থিত হতে পারে নাই। অনেক সময় ঢাকার বাহির থেকে, ঢাকার জেলা, বিভিন্ন জেলা থেকে সাংবাদিক বন্ধুরা আসেন। এবার তারা আসতে পারেন নাই, রংপুর থেকে আসছেন। আমি আশা করব আগামীতে আমাদের সাথে সংশ্লিষ্ট থাকবেন। এই প্রবীণ কর্মরত সাংবাদিক কল্যাণ পরিষদের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের একটাই দাবি, প্রবীণ সাংবাদিকদের জন্য প্রবীণ ভাতা। আমরা কোনো অবসর ভাতা চাচ্ছি না। যারা কর্মাহত এবং এই অবসর গ্রহণ করেছেন, সাংবাদিকতা পেশায় নাই, কিন্তু সাংবাদিক একবার গায়ে লেখা হয়ে গেলে, সাংবাদিক গায়ে লেখা হয়ে গেলে সে অন্য পেশায় যেতে পারে না। কাজেই আমরা চাচ্ছি যে তারা মাসিক একটা ভাতার ব্যবস্থা যে কোনো উপায়ে করতে পারলে, এটাই আমাদের দাবি। আমরা 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আমরা সেই দাবিটি এখন পর্যন্ত পূরণ করতে পারিনি। আমাদের নানা জটিলতার কারণে আমরা সাংবাদিক নেতাদের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে অনুরোধ করেছি যে আমাদেরকে একটু সহায়তা করেন। এবার আমরা আশা করছি যে অচিরেই আমরা এই ভাতার ব্যবস্থা সফল করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে অনুষ্ঠানে আসার জন্য সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। প্রবীণ কর্মরত সাংবাদিক সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই সংগঠনের সভাপতি জনাব করমলী সাহেবের সভাপতিত্বে এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন, আমার আপনাদের সকলের প্রিয়জন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ ভাই, বক্তব্য আমি বেশি করে রাখবো না। ইতিমধ্যেই আমাদের কর্মপরিধি, আমাদের কি কর্ম করছি, কবে থেকে আমাদের সংগঠনের জন্ম, আমরা কি করছি এই বিষয়ে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক আপনাদের কাছে ব্যক্ত করেছেন। আজকে যিনি আমাদের সামনে এসে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, আমাদের প্রিয়জন আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো, আমরা বলবো না। আমরা বলবো একটা কথা, প্রবীণ এবং কর্মাহত। অনেকে প্রবীণ নামে সংগঠন করে, আমরা এর সাথে সংযুক্ত করেছি কর্মাহত। যেসব সাংবাদিক ভাইয়েরা কর্মাহত অবস্থায় জীবনযাপন করেন দুঃখ কষ্টে, তাদেরকে সংযুক্ত করেই আমরা এই সংগঠনের জন্ম দিয়েছি। প্রবীণ এবং কর্মাহত সাংবাদিক সংগ্রামে উপস্থিত আমরা দীর্ঘদিন ধরে একটা ভাতার জন্য, আপনারা যারা সাংবাদিক, আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই সাংবাদিক, সাংবাদিক করুন অবস্থা আমরা যেমন জানি, এখানে যিনি প্রধান অতিথি হিসেবে আছেন তিনিও জানেন যে সাংবাদিকরা এক দুঃসহ জীবনযাপন করে। যারা সাহিত্য সাংবাদিক, যারা রিটায়ারমেন্টে যায়, যদি কেউ সরকারি কর্মচারী সরকারি চাকরি করে, তারা রিটায়ারমেন্টে ভাতা পায়, তারা এককালীন অনেকগুলো টাকা পায়। কিন্তু সাংবাদিকদের অবস্থা, রিটায়ারমেন্টের আগেই সাংবাদিকরা বেতন পায় না। যদিও সরকারের বারবার বলা হয় অষ্টম বোর্ড, নবম বোর্ড এগুলি দেওয়া হয়, কিন্তু আপনি বিভিন্ন সংবাদপত্রে ঘুরে দেখবেন অনেক সংবাদপত্রে চতুর্থ বোর্ড দেওয়া হয়।
অনেক কনসুলেটেড ফি নিয়ে অনেক সাংবাদিক চাকরি করতে হয়। এই সাংবাদিকের এই দুরবস্থার ভিতরে এই সাংবাদিক যখন চলে যায়, তার হাতে কোনো কবরতিহীন অবস্থায় সে রিটায়ারমেন্টে চলে যায়, কোনো টাকা পয়সা তার থাকে না, পরিবার চালানো তার জন্য খুব দুঃসহ জীবন অবস্থার সৃষ্টি হয়। এই জন্য আমরা বারবার আমরা এই সংগঠনটা তৈরি করেছি। আজকে যারা 60 নিচে যেসব সাংবাদিক চাকরি করছেন তাদের সকলের এই সহযোগিতা করা উচিত, যেহেতু দুদিন পরে আপনিও 60 সাংবাদিক হবে। অতএব 60 সাংবাদিকদের একটা ব্যবস্থা এই বর্তমান সরকার যেই ব্যক্তিকে আমাদের অভিভাবক হিসাবে, কল্যাণ ট্রাস্টের অভিভাবক হিসাবে এখানে বসিয়েছেন, যিনি আজকের অনুষ্ঠানে পদ, তার কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনি সাংবাদিকের দুঃখ দুর্দশা বুঝছেন, আপনি অনুধাবন করেন, আপনার পক্ষে সম্ভব সরকারকে বুঝিয়ে আমাদের একটি ভাতার ব্যবস্থা করা। আমি আর বক্তব্য বাড়াবো না। আশা করি আমাদের প্রধান অতিথি এই বিষয়টা গভীরভাবে বিবেচনা করে অতি দ্রুত সময়ের ভিতরে সাংবাদিকদের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এমন একজনকে পেয়েছি যে সারা জীবনেই তিনি পরিশ্রম করছেন এই সংবাদ। তিনিও একজন সাংবাদিক নেতা। আমাদের দুঃখ কষ্ট যেমন তিনি বোঝেন এবং শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, কারণ এই কষ্ট করতে করতেই আপনাদের এই পর্যন্ত আসছে। আমরাও তার সাথে কষ্ট করি দীর্ঘদিন। এই প্রেস ক্লাবে আমরা আব্দুল্লাহ ভাইকে দেখি, আব্দুল ভাই আমাদের দেখেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সংগঠনের সভাপতি এ.কে.এম. করমানী। আসসালামু আলাইকুম। রবিউল কর্মরত সাংবাদিক কল্যাণ পরিষদের আজকে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের সবাই সম্মানিত প্রধান অতিথি রাসেল ভাই একটু বাইরে যান, একটু বাইরে যান, আয়ু বাইরে যান। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, তাকে আমি সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। সামনে আমার প্রবীণ সাংবাদিক ভাইয়েরা, আমি শুধু আব্দুল্লাহ ভাইকে একটা কথা বলবো যে আপনি সাংবাদিক, আপনিও হয়তো বা আর 2-3 বছর পর প্রবীণ হয়ে যাবেন, প্রবীণের খাতায় নাম লেখাবেন। আশা করি এই সংগঠনের মধ্যে আপনি একদিন নেতৃত্ব দিতে পারেন, আশা করি। অতএব আমরা যারা এই 60 সাংবাদিক আছি, আমাদের কি করুন অবস্থা আপনাকে আমি বলে বুঝাতে চাই না, কারণ আপনি বুঝে না। আপনার কাছে আমাদের একটাই দাবি, ইতিপূর্বে সরকারের কাছে ও সরকারের অনেক নেতৃবৃন্দের কাছে আমরা আমাদের দাবি দাওয়াগুলি আমরা দিয়েছিলাম, ইভেন প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত পৌঁছেছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা তাদের কাছ থেকে সেরকম কোনো সাড়া পাইনি। তবে আমি মনে করি আজকে আপনি আছেন, আমরা যারা এখানে আপনার সামনে বসা প্রত্যেকেই আপনার বড় ভাইয়ের মতো, প্রত্যেকেই আপনার আপনজন, এবং তাদের যে দুর্দশা, তাদের যে আর্থিক দুরবস্থা এবং সংবাদপত্রে কি অবস্থা হয়, বেতন কিরকম হয়, কিরকম পায়, কত পত্রিকার বেতনই দেয় না, তারপর তাদেরকে চলে যেতে হয় বাড়িতে। তাই আমাদের একটা দরকার, আমাদের একটা দাবি যে আমরা তো কল্যাণ ট্রাস্ট থেকে প্রত্যেকেই কোনো না কোনো বছর হয়তো আমরা একটা অনুদান পেয়ে থাকি, 50 থেকে 1 লাখ 2 লাখ টাকা, এবং যাদের যে সাংবাদিক মারা যান তার পরিবার 3 লক্ষ টাকা পান।
এবার হয়তো বা 5 লক্ষ টাকার একটা কথা আমরা শুনেছি। এগুলি আমরা পাই, তবে এখানে বয়স্ক এবং তরুণ সাংবাদিকের কোনো ভেদাভেদ নাই। যারা অসুস্থ থাকে মানবিকভাবে তাদের প্রতি, তাদের জন্য এই অনুদানটা দেওয়া হয় কল্যাণ ট্রাস্ট থেকে। আমরা চাচ্ছি যে এই কল্যাণ ট্রাস্ট থেকে আমরা যারা বয়স্ক 60 উপরে, যাদের 60+ যাদের বয়স, আমরা সবাই অসুস্থ, অনেকের চাকরি আছে, অনেকের চাকরি নাই, অনেকে ব্যক্তিগতভাবে কিছু করতে পারে, অনেকে করতে পারে না। তাই আজকে প্রতি বছর মানে প্রতিদিন আমরা রোগের যে বাক্স নিয়ে চলাফেরা করি, আমরা প্রত্যেকে, আমার নিজে আমি 3টা বাইপাস, আমি 3বার অপারেশন করছি, আমার শরীরে ভালো না। এর ভিতরে আমার যারা সামনে ভাইয়েরা আছে প্রত্যেকে 3টা 4টা 5টা 6টা করে অসুস্থতাদের মধ্যে আছে। তাই তারা খুব মানে চিকিৎসাও নিতে পারতেছে না। এমন এমন ফ্যামিলি আছে, এমন এমন আমার সাংবাদিক ভাই আছে যার বাড়িতে তার ছেলে মেয়েও হয়তো তাদেরকে দেখে না, যেটা বাস্তব কথা। অনেক ভাইরা আছে যারা আর্থিক অবস্থা এত খারাপ, জামা সুন্দর সুন্দর পরে, কিন্তু আসলে ভিতরে পুরুষ ভিতরে কিছু নাই। তাই তাদের জন্য আপনার কাছে, কল্যাণ ট্রাস্টের কাছে এবং বিশেষ করে আব্দুল্লাহ ভাইয়ের কাছে, আপনি একজন প্রবীণ সাংবাদিক, দক্ষ সাংবাদিক, প্রখ্যাত সাংবাদিক, আপনি আমাদের কথা বলবেন। সাংবাদিকরা সাংবাদিকের কথা বলতে, আমলারা বুঝে না। যার কারণে আমি আপনাকে অনুরোধ করবো, যেভাবেই হোক আমরা যে ভাতাটা আপনারা, আমি আরেকটা কথা বলি, যে ভাতাটা হয়তো 1 বছর 2 বছর বা 3 বছর পর পর আমরা একবার কল্যাণ ট্রাস্ট থেকে পাই, আমরা সেই ভাতাটা আমরা প্রতি মাসে আমাদের একটা পার্ট করে দেন। আমাদের 1 লক্ষ টাকা দেন, ঠিক আছে, আমাদের আমরা একটা দাবি করছিলাম যে মাসে আমাদের 20,000 করে টাকা দেবেন। যদি 20,000 না হয়, আপনাদের ব্যবস্থাপনায়, আপনাদের বিবেচনায় যেটা হয়, আজকে আপনি কৈশোর, আগামীকাল আপনি বৃদ্ধ হবে, কারণ যে টাকাটা এখন অ্যালট হবে, এই টাকাটার ভাগিদার আপনিও সেদিন হবে, হয়তো একদিন হবে। তাই আপনার কাছে আমাদের অনুরোধ, অন্য কোনো কিছু না, আমরা চাই। এবং আমি অনেকের কাছে শুনেছি যে আপনি যদি ইচ্ছা করেন, আপনি যেভাবেই হোক আপনি এই কাজটা করে দিতে পারবেন। আপনার কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমার এই সংগঠনে, আমার এই বুড়া লোকগুলির তরফ, এবং আপনি যদি এই কাজটা করে দিতে পারেন, এই বুড়া এবং তার পরিবারের সকল সদস্যরা আজীবন আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আব্দুল্লাহ মতিন ভাই একটু বাইরে যান। সাংবাদিক কল্যাণ পরিষদ, এই পরিষদের আয়োজনে আজকে উপলক্ষে আলোচনার সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি একে করম আলী, আর সঞ্চালনা করছেন এবার সাধারণ সম্পাদক শিকদার আব্দুল সালাম। মঞ্চে উপবিষ্ট আছেন নেতৃবৃন্দ, সামনে আছেন আমার শ্রদ্ধেয় সাংবাদিক বৃন্দ, আমার সহযোদ্ধা বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রথমে একটা আপত্তির জায়গায় হলো কিসের প্রধান অতিথি। আমি এখানে প্রধান অতিথি হতে যাব কেন? আমি তো আপনাদের ভাই। আপনারা ডাকবেন, আসবো, এখানে প্রধান অতিথির কোনো বিষয় না। আপনাদের একটা সেবার জায়গায় দায়িত্ব দিয়েছে, সেখানে যদি বলি তাহলে সেবক, প্রধান অতিথির প্রশ্ন আসবে কেন?
ব্যস্ততা, ভীষণভাবে ব্যস্ততার মধ্যে যাচ্ছে এবং সেই ব্যস্ততাটা আপনাদের জন্যই। শরীরের উপর ভীষণ জুলুম করছি, শরীরটাও খুব ভালো যাচ্ছে না। 4 বার সিসিইউতে ছিলাম নিজেও, একটা স্ট্যান্ডিং করা আছে, এর মধ্যেও বিশ্রামহীন ভাবে অবিরাম কাজ করার চেষ্টা করছি। আগামীকালও একটি প্রোগ্রাম আছে আমাদের এখানে, আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা যে সময়ে যে অনুদান দিয়ে থাকি তারই একটি পর্বে আগামীকাল ফান্ড নাই, অনুদানের ফান্ড একেবারে জিরো পর্যায়ে এই মুহূর্তে। চেষ্টা করছি আনার জন্য, দৌড়াচ্ছি প্রত্যেক দিনই, একটা দিনের একটি সময় সচিবালয়ে ডেস্কে ধর্ণা দিচ্ছি। যেসব আমলা কর্মকর্তা, আমার কর্মজীবনে 39 বছর ধরে পেশায় আছি, আপনারা জানেন আমার পেশার একটা বিরাট সময় আমি রিপোর্টিং এ কাজ করেছি এবং সব সময় একটি বড় কাগজেই কাজ করেছি। বড় কাগজ, অনেকে বড় কাগজ ছোট কাগজ এটাকে আবার শুনতে অনেকের ভালো লাগে না, কিন্তু তারপরও যেটা বলবো যে বেশ আলোচিত বড় বেশি সার্কুলেশনের কাগজে কাজ করার কারণে আল্লাহর রহমতে, এবং আমি রিপোর্টিং জীবনে 15টি বিটে কাজ করেছি, যে কারণে এত বিটে কাজ করা রিপোর্টার আমার দেখা মতো খুব বেশি নাই। বেশি বিটে কাজ করার, বেশি সেক্টরে কাজ করার কারণে ব্যক্তিগত সম্পর্ক আমলা পর্যায়ে, রাজনৈতিক নেতৃত্ব পর্যায়ে খুব বেশি। যেসব আমলাদের সামনে আমরা বেশ দাপটের সাথে গিয়ে তাদের কাছ থেকে সম্পদ আদায় করা, তাদেরকে জবাবদিহি করার চেষ্টা করতাম, সেসব আমলাদের তুলনায় এখন যারা দায়িত্বে আছেন, কাজ করছেন সচিবালয়ে, তাদের অবস্থান অনেক নিচে, কিন্তু তাদের কাছেও গিয়ে টেবিলে ধর্ণা দিচ্ছি। প্রটোকল ভেঙে, আমারও একটা বর্তমানে যেহেতু সরকারি চাকরি একটা প্রটোকলের জায়গা আছে, সেটাও তো আটকা করছি না। এমন সব জায়গায় গিয়ে তাদের কাছে শুধুমাত্র কিছু করার চেষ্টা থেকে এটা করছি, অন্য কিছু। আমি আমার যে পদমর্যাদা, সেই পদমর্যাদার 2 গ্রেড নিচের একজনের টেবিলের সামনে যখন হাজির হই, তখন তিনিও বিব্রত হন, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না। এই কারণে আমি তার প্রটোকল কোথায় ভাঙলাম, কোথায় নিচু হলাম সেটা গুরুত্বপূর্ণ না। যদি দিন শেষে আমি যদি আমার 10 জন সাংবাদিক বন্ধুর জন্য বেশি কিছু করতে পারি, আমার আত্মতৃপ্তির জায়গা, তুষ্টির জায়গাটা আমার সেখানে, এটাই আমার চিন্তার জায়গা, এটাই আমি মানসিকতা যে জায়গাটাতে আছি সেখানে দায়িত্ব গ্রহণ করেছি সেপ্টেম্বর মাসের 19 তারিখে। আপনারা জানেন যে এটা আমার যে সাংবাদিকতার ক্যারিয়ার কোনো দম্ভ অহংকারের বিষয় না, বা আপনাদেরই সমর্থনে, আপনাদেরই ভোটে 16 বছর সাংবাদিক ফেডারেশনের নেতৃত্বে ছিলাম, সহকারী মহাসচিব থেকে প্রেসিডেন্ট পর্যন্ত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দায়িত্বে ছিলাম। সেই হিসাবে এই পদটি খুব ছোট জায়গা। এটা অনেকে এমনটা বলেছেন যে আপনি ওখানে গেলেন, আমি বললাম যে হ্যাঁ, এটা তো আসলেই প্রশ্নের জায়গা যে আমি কেন গেলাম, যাওয়া উচিত হলো কিনা। আমার সাথেও যখন প্রথমে এটা নিয়ে কথা হয় তখন আমার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছে। আমি বলেছি এটা তো ঠিক আমার সাথে যায় না। আমি সাধারণত একজন পেশাদার সাংবাদিক, লেখালেখি করি, এটাই আমার পেশা। তো এখানে তো একটা কারণিক জায়গা, আর্থিক প্রতিষ্ঠান কেরানির মতো কাজ করতে, এটা তো আমার সাথে যায় না। তাদের উত্তরটা ছিল এমন যে আমরা খোঁজ খবর নিয়ে জেনেছি আপনি সাংবাদিকদের নিয়ে কাজ করার কারণে অধিক সংখ্যক সাংবাদিককে আপনি ছিলেন সারা দেশের। তো এখানে 15 বছর ধরে অনেকেই বঞ্চনার কথা বলছে, অনেক কিছু বলছে। এগুলো আপনি তুলনামূলক ভাবে যতটুকু জানি আপনি একটু বেশি হয়তো চিনেন, জানেন। এই কারণেই আমরা চাচ্ছি আপনি করেন, ওখানে ছোট হোক, আপনার সাথে না গেলেও আপনি করেন, আমরা রিকোয়েস্ট করি। তো সেভাবেই কিন্তু আমি এখানে রাজি হয়েছি। যদিও এটা নিয়ে অনেক কিছু তখন হয়েছে নিয়োগ নিয়ে, সেদিকে যাব না। এই দায়িত্ব নেওয়ার পর থেকে 19 সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা দিনই চেষ্টা করেছি স্বাভাবিকের চাইতে, দায়িত্বের জুরিডিকশনের চাইতেও বেশি কিছু করার চেষ্টা করেছি। এর মধ্যে
কতটুকু কি করতে পেরেছি সেটা আপনারা জানেন, কিন্তু দিন শেষে ওখানে তো টাকা থাকতে হবে, এই হচ্ছে বড় সমস্যা। যে টাকাটা আসে সরকারের কাছ থেকে, কিছু সিড মানি আছে, সিড মানিটা একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা ফিক্সড ডিপোজিট করা আছে, সেটাও খুবই কম রেটে করা আছে এবং সেটা মেয়াদ শেষ হওয়ার আগে সেখান থেকেও কিছু পাওয়া যাচ্ছে না। আবার সেখানেও আইনে বাইন্ডিং দেয়া আছে, ওই সিড মানি থেকে যা পাওয়া যাবে সেটা কতটুকু খরচ করা যাবে বাকিটা আবার সিড মানি হিসেবে রাখতে হবে, একদম আইনের মধ্যে বলে দেওয়া হয়েছে। এই জন্য চাইলেই সেখানে ফান্ড আনা যাচ্ছে না, ব্যবহার করা যাচ্ছে না। বাজেটের মধ্যে যেটুকু দেয়া আছে সেটি চাহিদার তুলনায় 4 ভাগের 1 ভাগ যে পরিমাণ চাহিদা আছে, যে পরিমাণ আবেদন আছে, এবং আমাদের সাংবাদিকদের মধ্যে এত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এত সাংবাদিক, এটা ওখানে না বসলে আমার মানে চিন্তায়ও আসতো না। এত জটিল জটিল রোগ, ক্যান্সারের পেশেন্ট এত আছে সাংবাদিকদের মধ্যে, ডায়ালিসিসের, কিডনির পেশেন্ট এত সাংবাদিকদের মধ্যে, সাংবাদিক বন্ধুদের মধ্যে, এবং আরো যত জটিল লিভারের রোগী এত আছে, এটা ওই চেয়ারে না বসলে আমি জানি না, আগে যারা আছেন তারা হয়তো অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, আমি সেখানে গিয়ে যা দেখছি আমার কাছে বিস্ময়কর যে আমার সাংবাদিক ভাইয়েরা বন্ধুরা তারা এত এত দুরারোগ্য জটিল রোগে আক্রান্ত, ঢাকায়, ঢাকার বাইরে, আপনারা তো এখানে যারা আছেন নিশ্চয়ই সবাই ঢাকায়, কিন্তু ঢাকার বাইরেও অনেক সাংবাদিক নানান ধরনের জটিল রোগে আক্রান্ত হয়ে দেশ বিদেশে তাদের চিকিৎসা নিতে হচ্ছে এবং খুবই করুণ একটা অবস্থার মধ্যে আছে। তো কি করলাম এই সময়ের মধ্যে, কি করতে পেরেছি সংক্ষেপে, বেশি সাফাই গাইব না, নিজের দল পিটানোর উদ্দেশ্য না, শুধু জানানোর জন্য আপনাদের কি করা গেছে আর কি। সেটা হচ্ছে সেখানে খুব সীমিত সংখ্যক একটা বাজেট, আগের বাজেটে নির্ধারিত খুব সীমিত ফান্ড ছিল। আমি যোগদানের আগেই একটা বড় চেক ইস্যু করা হয়েছিল জুলাই মাসে, যে কারণে ফান্ডের একটা মানে সাইড একেবারে জিরো, আর নতুন বাজেট থেকে যেটুকু এসছে খুবই খুবই সীমিত। বিশেষ করে স্বাভাবিকভাবে অনেকে এখানে, আমি বিশ্বাস করি এখানে সব মতাদর্শের লোক আছেন, আমি সেটা মাথায় রেখেই বলতে চাচ্ছি যে বলা হচ্ছে যে বিগত সময়ে সব একতরফা ভাবে এক চিন্তার লোকজনকে দেয়া হয়েছে, এক মতাদর্শের লোকজনকে দেয়া হয়েছে। সে কারণে ভিন্ন মতাদর্শের লোকজন একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছেন যে আমরা পাই নাই, বিগত সময়ে পাই নাই, আমাদেরকে দিতে হবে, কেন দিবেন না, আপনি তো বসছেনই আমাদেরকে দেওয়ার জন্য। বিষয়টা এই জাতীয় একটা বাড়তি চাপ তো আছে। আবার নতুন নতুন কিছু করতে গিয়ে আরো নিজেই কিছু চাপ টেনে নিয়েছি। প্রথমে আমি আইন কানুন বিধিবিধান ঘেটে দেখলাম যে এখানে শুধুমাত্র এই অসুস্থতা জনিত বা দুর্দশা জনিত এই অনুদানের বাইরে এই প্রতিষ্ঠানের অনেক কিছু করার আছে, যেগুলোর উদ্যোগটা সেভাবে এই সময়গত বিগত 10-12 বছরে নেওয়া হয় না। তার মধ্যে একটি কর্মসূচি খুব দ্রুতই চালু করার চেষ্টা করলাম, সেটা হচ্ছে সাংবাদিকদের সন্তানদের বৃত্তির যে ব্যবস্থাটা সেটা। কারণ আমরা জানি যারা এখানে প্রবীণ সাংবাদিক আছে সবাই আমার চেয়ে অনেক অভিজ্ঞ সাংবাদিক শ্রদ্ধাভাজন লোকজন আছেন, যে সাংবাদিকরা কয়েকটি জায়গায় গিয়ে খুব বেশি আটকে যায়। সেটা হচ্ছে নিয়মিত বেতন ভাতা তো এখন বালাই নেই, গণমাধ্যমে খুবই সঙ্গীন অবস্থা পুরো গণমাধ্যম জুড়ে। সেই জায়গাতে মাস শেষে যে সাংবাদিক বেতন পেলেন না, কিন্তু তার বাচ্চা প্রতিষ্ঠানে যখন বেতন দেওয়ার প্রয়োজন হয়, তার বাচ্চাকে যখন প্রত্যেক দিন টাকাটা দেওয়া হয় টিউশন ফির জন্য, তার জন্য যে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়, সেটা আমি বিভিন্ন সময়ে যখন আমি এই সাংবাদিক ফেডারেশনের দায়িত্বে ছিলাম আমি সেটা ভুক্তভোগী দেখেছি। অনেকেই এই বাচ্চার বেতন দেওয়ার জন্য বহুবার সহযোগিতা চেয়েছেন, সাধ্য অনুযায়ী নিজের সামর্থ্যের মধ্যে যতটা পারি অনেকের জন্যই করার তখন চেষ্টা করেছি। এই বিষয়টি মাথায় রেখে দ্রুত এই কর্মসূচিটি চালু করার চেষ্টা করলাম এবং নানান বাধা বিপত্তি এগুলা করতে গেলে, যে কোনো কাজ করতে গেলে, আর যারা আমার উপরে আছেন, বসে আছেন সরকারি, তারা তো তাদের একটা মাইন্ডসেট আছে, এই মাইন্ডসেটের বাইরে তাদেরকে নেওয়া খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। যখন এই কর্মসূচি নিয়ে টাকা পয়সা চাইলাম, বরাদ্দ চাইলাম, নানান সেখানে আমাদের একটা বোর্ড আছে কল্যাণ ট্রাস্টের, জানেন, সেখানে আমাদের সরকারি কর্মকর্তা আছেন, আমাদের সাংবাদিক প্রতিনিধি আছেন,
তো সবাই মিলে সেখানেও বাধা বিপত্তি যে এটা এভাবে করা যায় কিনা, এই করতে হবে সেই করতে হবে, ওখান থেকে অর্থ মন্ত্রণালয়ের ছাড় লাগবে, জনপ্রশাসনের এই লাগবে, যাই হোক শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ বিস্তারিত দেওয়া যাচ্ছি না, সেটা চালু করা সম্ভব হয়েছে। আগামীকাল ইনশাল্লাহ আমরা প্রথমবারের মতো প্রায় 310 জন সাংবাদিকের সন্তানকে আগামীকাল আমরা তাদের বৃত্তির অর্থ তুলে দিতে পারবো এবং পুরো বছরের টাকাটাই আমরা একসাথে তাদের হাতে তুলে দেব। যেটা নীতিমালা, একটি নীতিমালা আগে থেকে প্রক্রিয়াধীন ছিল, ওই অনুযায়ী যেটা নির্ধারিত আছে মাসিক, সেটার 12 মাসের টাকা একসঙ্গে আমরা আগামীকাল 317 জনের হাতে আমরা সেই টাকা দিয়ে আগামীকাল তথ্য উপদেষ্টার প্রধান অতিথি থাকবেন, সেই তথ্য ভবনে সেই অনুষ্ঠানটি হবে। সেখানে এই প্রথমবারের মতো সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এই বৃত্তির অর্থটি তুলে দেবে ইনশাআল্লাহ। ডাকাতগুলো তুলে দেবে, এরপরে সারা দেশে 40টা জেলা থেকে যতগুলো আবেদন এসেছে, কিছু ভুল ত্রুটি ছিল আবেদনে, অনেক সীমাবদ্ধতা ছিল, শর্ত পূরণ করে নাই, এগুলোর জন্য আমার বাছাই কমিটিতে অনেক ফাইট করতে হয়েছে। কারণ বাছাই কমিটিতে সেখানে মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকেন, জয়েন্ট সেক্রেটারি লেভেলের, তারা যেভাবে খুঁটিয়ে সিগনেচারটা এমন হইলো না কেন, এদিকে ছবির পিছনে নাম লিখলো না কেন, এইভাবে করে এভাবে ছুড়ে ফেলে দিচ্ছেন, বাদ দিয়ে দিচ্ছেন। তো আমার সাংবাদিক বন্ধুদেরও অনেকের এই ত্রুটিটা বারবার বলার পরও আবেদন পত্রগুলো পর্যন্ত ঠিকঠাক মতো দেন না, এগুলো নিয়ে আমাদের সমস্যা ফেস করতে হচ্ছে। তো শেষ পর্যন্ত যারা আবেদন করেছেন, একটি আবেদন বোধ হয় একটি আবেদনই শুধু দিতে পারিনি, মানে সেটা টেকনিক্যাল কারণে দেয়া যায় নাই, আর সকল আবেদন মঞ্জুর করে এই বৃত্তিটা 317 জনের আগামীকাল চেক হাতে তুলে আগামীকাল বিতরণ করা শুরু হবে। এই হচ্ছে একটা দিক। একই সঙ্গে আমি এই প্রবীণ সাংবাদিক, যেটা আপনাদের ইস্যু, এই কর্মসূচিটাও চালু করার জন্য একসঙ্গেই প্রস্তাব তুলেছিলাম বোর্ডে, এবং আমাদের যে সমন্বয় সভা হয় তথ্য মন্ত্রণালয়ে, সেখানেও বিষয়টি আলোচনা, প্রথম বোর্ড সভা তথ্য মন্ত্রণালয়ে হয়েছে, সেখানে যখন উত্থাপন করলাম তখন আমাদের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের অনেকেই এটা ঘোরতর বিরোধিতা করলেন, বললেন যে না, এটা কেন, আমরা কেন এই ধরনের অবসরকালীন বা প্রবীণ সাংবাদিক যারা পেশা থেকে বিদায় নিচ্ছেন বা পেশার শেষ পর্যায়ে আছেন, তাদেরকে আমরা কেন দেব, সরকার কেন দেবে, এটা তার প্রতিষ্ঠান দেবে, এটা আমাদের দায়িত্ব না। তো এই জাতীয় একদম সরাসরি বিরোধিতা এসছে। তারপরও সেখানে আমি আমার সাধ্যের মধ্যে, সামর্থ্যের মধ্যে, আমার যে যোগ্যতার মধ্যে আমি সর্বোচ্চটা দিয়ে আমি সেখানে যুক্তি দেওয়ার চেষ্টা করেছি। সেই বিষয়টা প্রথম সভায় অনুমোদন করানো যায়নি, দ্বিতীয় সভা আমাদের বিগত 12 তারিখে হয়েছে, সেখানে এটা আবার উত্থাপন, একটি খসড়া নীতিমালা সহ উত্থাপন করেছি। এখানে এতটুকু অগ্রগতি হয়েছে যে অন্তত পক্ষে খসড়া নীতিমালাটা যাতে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়, সেটুকু অনুমোদন বোর্ডে করা হয়েছে। আমি মনে করি এটাও একটা অগ্রগতি, যেহেতু বোর্ড সভায় উপদেষ্টার সভাপতিত্বে, সচিবের উপস্থিতিতে যেহেতু বোর্ড সভায় এতটুকু অনুমোদন করেছে যে আপনার খসড়া নীতিমালাটা আমাদের কাছে পাঠান, আমরা সেটা পর্যালোচনা করে অনুমোদন করা যায় কিনা, কি করা যায় দেখি, সেই এতটুকু হয়েছে। আলহামদুলিল্লাহ আমি তাতেও আমি খুশি, এই কারণে যেখানে প্রথম সভায় এটা পুরোপুরি সেটা প্রত্যাখ্যাতই হয়েছিল, তারপরও লেগেছিলাম, এই কারণে এটুকু এখন মন্ত্রণালয়ে আছে এ সংক্রান্ত একটি নীতিমালা প্রণয়নের জন্য, অনুমোদনের জন্য। সেই নীতিমালাটি যদি চূড়ান্ত হয় তাহলে কেবল আমরা এটা বাকি কাজগুলো নিয়ে এগোতে পারবো। কিন্তু সেই নীতিমালার অনুমোদনের অপেক্ষার পাশাপাশি আমি যে কাজটি করেছি, আমি আগামী বাজেটে এটার জন্য আলাদা করে বাজেটে ফান্ড চেয়েছি, সেই ফান্ডের জন্য লেগে আছি। নেক্সট যে বাজেটটা হবে সেই বাজেট এখনই প্রণীত হচ্ছে, বাজেটটা নির্ধারিত হচ্ছে কোন সংস্থাকে কত টাকা দেওয়া হবে, সেই জায়গাটাতেও চেষ্টার জন্য লেগে আছি। গতকালই আমাদের মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভা ছিল, আমি সেখানে অনেকটা মানে কি বলবো, এটাকে কেউ বলতে পারে এটা শেষরামির পর্যায়ে চলে যায়। তো আমি সেই সমন্বয় সভায় আমি বললাম সচিবকে, আমি বললাম যে দেখেন, আমার ওই টাকা না দিলে কিন্তু আমি আগামী অর্থ বছর পুরাটা কিন্তু আপনাকে জ্বালাতন করবো যে আপনি সংশোধিত বাজেট দেন, সুতরাং আপনাকে এটা দিতেই হবে, না হলে জ্বালাতন প্রত্যেক দিন প্রত্যেক সবাই সহ্য করতে হবে। এই সাধারণ সেক্রেটারি যিনি বাজেটের দায়িত্ব আছেন তাকেও একই কথা বারবার বলছি, যোগাযোগ রাখছি। তো আজকে দেখলাম সেখান থেকে একটা ফোন আসলো, ওখানে সেকশন থেকে বললো যে আপনারা এই যে
বৃত্তি এবং প্রবীণ সাংবাদিকদের জন্য যে বাজেট চেয়েছেন, এটার কি চেয়েছিলেন, কত টাকা চেয়েছিলেন, এটা আবার একটু লিখে পাঠান। তো পরে আবার একটি চিঠি আজকে আমরা লিখে পাঠিয়েছি, আমি এখানে আপনার আগে যাই হোক, এই আশার বাণী শুনিয়ে আপনাদেরকে এমন কিছু জায়গা, এমন কোন জায়গায় নিতে চাই না যে আপনারা বেশি আশাবাদী হয়ে পরে হতাশ হবেন। আমি আমার জায়গা থেকে একটু আশ্বস্ত করতে চাই যে আমার জায়গা থেকে আমার 1 মিনিটের জন্য আমার মনে হয় যেন বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার, আমার ঘুম ছাড়া বাকি সময়, ধ্যান, জ্ঞান সবকিছু আমার এখন এই বললাম কাজকে সাংবাদিক বন্ধুদের জন্য বেশি কিছু করতে পারি, এটাই আমার ধ্যান জ্ঞান। এর বাইরে আমার আর কোনো চিন্তা নাই। সপ্তাহে 1-2টা লেখালেখি করি, কলাম, এছাড়া বাকি পুরো সময়টাই আমি কোথায় কিভাবে টাকা পয়সা আনা যায় এবং দেয়া যায়, এটাই হচ্ছে আমার চিন্তার জায়গা। তো সুতরাং দোয়া করবেন আল্লাহ যাতে সুস্থ রাখে, যে কয়দিন সুস্থ আল্লাহ রাখে, যে কয়দিন সক্রিয় রাখে। ইনশাআল্লাহ এই জায়গাটাতে আমি চাই যে একটু মানে গতানুগতিকতার চাইতেও বেশি কিছু করা। আরেকটি সিদ্ধান্ত আমাদের হয়েছে যে সাংবাদিকতার উপর ফেলোশিপ দেওয়ার একটা সিদ্ধান্ত গত বোর্ড মিটিং এ হয়েছে, সেটা ইনশাআল্লাহ অনুমোদিত হয়েছে, সেটাও কাজ শুরু হবে। আরেকটি উদ্যোগে সেটা আপনাদেরও আরো বেশি সমর্থন সহযোগিতার প্রয়োজন হতে পারে। আসলো যে সাংবাদিক, এই যে বিগত আন্দোলনে সাংবাদিক শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন 7 জন, এর মধ্যে 6 জন নিয়ে কোনো বিতর্ক নাই, একজন নিয়ে একটু সমস্যা আছে কিভাবে মারা গেছেন। এদের এবং আহত যারা হয়েছেন তাদের অনেকে খুব পীড়াপিড়ি করছিলেন, আমরা সহযোগিতা। এর মধ্যে আমি পীড়াপিড়ি করছিলাম এটার জন্য, তহবিলের জন্য, টাকার জন্য। তো শেষ মুহূর্তে এসে গতকাল আমাকে বললেন যে আপনাকে কিছু টাকার ব্যবস্থা করা যায় কিনা দেখি, আপনি তাদেরকে ডাকেন। যাচাই বাছাই শেষে প্রায় 350 সাংবাদিক আহত হিসেবে তারা এখানে অনুদান দাবি করেছে বিগত আন্দোলনে। এটা যাচাই বাছাই করতে গিয়ে শেষ পর্যন্ত এই পর্যন্ত মাত্র 28 জনের আহত হওয়ার মানে নিশ্চিত হওয়া গেছে, আর মৃত্যুবরণকারী তারা। তো তাদের জন্য কিছু করার জায়গায় একটা হলো শহীদ ফাউন্ডেশন থেকে অলরেডি 5 লাখ টাকা করে তাদের দেওয়া হচ্ছে। এখন আমাদের পক্ষ থেকে আমরা কিছু দিতে চাই, আমি বললাম তো ফান্ড নাই, কি করা যাবে। পরে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমার অ্যাডভাইজার মহোদয় বললেন যে কিছু হেল্প করতে পারেন কিনা দেখেন। তো উনি ব্যবস্থা করে যে এখন এই শহীদ যে সাংবাদিকদের জন্য 2 লাখ টাকা করে 12 লাখ টাকা একজন নিয়ে আসছেন আমাদের ফান্ডে জমা দেওয়ার জন্য। বলছিলাম যে নিরন্তর চেষ্টা করলে কোনো না কোনো ফল আসবেই। এখন যারা মারা গেছেন তাদের পরিবারগুলো কি অসহায় অবস্থায় আছে, কি কষ্টের মধ্যে আছেন, এটা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। হবিগঞ্জের একজন সাংবাদিক মারা গেছেন পুরো সংঘর্ষের মধ্যে পড়ে, একদম 4 তারিখে তার 3টা ছোট বাচ্চা রেখে গেছে এবং পরিবারের মধ্যে আর কেউ নাই। ওই সাংবাদিকের বাবা মাও মারা গেছে, তার ভাই বোনেরা তো আপন কোনো ভাইও নাই, একমাত্র। কি একটা অসহায় অবস্থা ওই পরিবারের, এটা আমি হৃদয় বিদারক পরিস্থিতি। আমি এটা নিয়ে লিখেছি, আমার দেশে একটা বড় ফিচার লিখেছি এই 5-6 জনকে নিয়ে। তো এই যে পরিবারের কাছে 2 লক্ষ টাকা তারা কালকে ফোন করার পরে তারা ফোনের মধ্যে কেঁদে দিয়েছে যে আমাদের এটা যে আমাদের জন্য কত বড় সহায় হবে। এভাবে প্রত্যেকের 2 লাখ টাকা, বাংলাদেশের লুটেরার দেশে হয়তো 2 লাখ টাকা, 200 কোটি টাকাও অনেকের কাছে কিছু না, কিন্তু এইসব পরিবারগুলোর কাছে এই 2 লক্ষ টাকা তাদের জন্য অনেক বিরাট। এই প্রচেষ্টাটা শুরুই হয়েছিল গতকাল বিকেল 3টা থেকে। এই মুহূর্তে আমাকে ফোন দিয়ে এখন ঠিকানা চাইলো, এখান থেকে এই 6 জনের জন্য 12 লাখ টাকার একটা চেক কল্যাণ ট্রাস্টকে অনুদান হিসেবে একজন দিয়ে যাবেন। এখন আমার কাছে ঠিকানা নিলেন, অফিসে গিয়ে দিয়ে যাবেন। আমরা ইনশাআল্লাহ কালকে এই 6 জনকে 2 লাখ টাকা করে আমরা এটা দিয়ে দিতে পারবো। এর বাইরেও যারা আহত আছে তাদেরকে 1 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। 7-8 জন সাংবাদিককে কালকে 1 লাখ টাকা করে দেওয়া হবে আহতদের মধ্যে। তো এগুলো সব অন্য জায়গায়, ওই টাকাটা, ওই 27 লক্ষ টাকাটা আবার আমি অনেক চেষ্টা করে ওই জুলাই ফাউন্ডেশন থেকে সেখান থেকে আনছি আর কি, সেখান থেকে দেওয়া হবে। আমাদের তহবিল নাই, আমি আগেই বলেছি। তো এই বিক্ষিপ্তভাবে অনেকগুলো কথা, ইন্টারনাল বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি এই জন্য যে আপনাদের যে দাবি দাওয়া যেসব বলছেন, এটা আমার কাছে এভাবে বলার খুব একটা মানে এতটা জোরালো ভাবে না বললেও আমি উপলব্ধি করছি যে আমাদের জন্য কিছু করা
শুধু আপনাদের পুরো সাংবাদিক কমিউনিটির জন্য যেখানে যতটুকু সম্ভব সর্বোচ্চটা করার জন্য। আরেকটা প্রসঙ্গে যাচ্ছিলাম, সেটা বলে গেছি, করার চেষ্টা করছি। আমাদের কোনো সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নিজস্ব কোনো অফিস নাই। এই যে গত 12টা বছর হলো তথ্য মন্ত্রণালয়ের 14টি প্রতিষ্ঠান আছে, এই 14টি প্রতিষ্ঠানের 13টিরই নিজস্ব ভবন আছে, নিজস্ব অফিস আছে, নিজস্ব নামে অফিস আছে, কিন্তু কল্যাণ ট্রাস্ট বিগত 12 বছরেও তাদের একটা ঠিকানা, নিজস্ব ঠিকানা জোগাড় করতে পারে নাই। যে অফিসটাতে এখন বসি সেই অফিসটা হচ্ছে ডিএফপি। তাদের দয়ায়, তাদের করুণায় সেখানে একটি বোর্ড রুম বসার মতো একটা বোর্ড রুম ছিল না এতদিন পর্যন্ত। আমরা একটা মিটিং করার জন্য মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রণালয়ের বোর্ড রুমের সামনে ঘুরাঘুরি, ফাইল নিয়ে ঘুরাঘুরি করছি, কখন মন্ত্রণালয়ে আগের মিটিং শেষ হবে, তারপরে আমরা বোর্ড রুম ব্যবহার করব। তারপরে আবার আমাদের মিটিং চলাকালে তারা দিচ্ছে যে আরেকটা মিটিং আছে, তাড়াতাড়ি শেষ করে, অথবা যেতে হতো পিআইবি তে অথবা ডিএফপি তে। একটা প্রতিষ্ঠানের এরকম সাংবাদিকদের সরাসরি উপকার করার মতো, কাজ করার মতো একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে একটা মিটিং করার মিটিং কক্ষ থাকবে না। আমি আসার পরে খুব দ্রুততার সাথে ডিএফপির ডিজিকে ধরে আবুল কালাম শামসুদ্দিন, তার কাছে আমি কৃতজ্ঞ। তিনি অবশ্যই এর মধ্যে তাকে সরিয়ে দিয়েছে সেখান থেকে। আমি তাকে ধরে একদম সকালে ধরে এনে আমি বললাম যে আপনি আমাকে একটা গিফট দিতে হবে। বললো যে কি গিফট? আমি বললাম যে এই জায়গায় এই রুমটা আমাকে দিতে হবে, এটা আমাকে আজকেই আপনি দুপুরের মধ্যে আমাকে বরাদ্দ দিবেন, আমি এখানে একটা বোর্ড রুম। তিনি দুপুরের মধ্যে আমাকে এই রুমের বরাদ্দপত্র পাঠিয়েছেন। মাত্র 1 মাসের মধ্যে আমার মধ্যে একটা সুন্দর বোর্ড রুম করতে পেরেছি, যেখানে নিজস্ব পরিবেশে বসে আমরা এখন মিটিং করতে পারি। এখানে আমাদের উপদেষ্টা সচিব এখানে আসলে তাদের স্বাভাবিকভাবে আমাদের অফিসে বসে যখন কাজ করছেন তখন এই অফিসের সবকিছু দেখে তাদের অফিসের প্রতি তাদের অ্যাটেনশনটাও বেড়ে যায়। মন্ত্রণালয়ে মিটিং করলে তা হয় না, মন্ত্রণালয়ে একটা মিটিং এর ফাঁকে আরেকটা করছি, সেই অ্যাটেনশনটা থাকে না এই প্রতিষ্ঠানে। এটা করা হয়েছে। এখন আমরা একটা অফিসের জন্য চেষ্টা করছি, একটা জায়গা চিহ্নিত করা হয়েছে এখানে কাছাকাছি। এই জায়গাটার ব্যাপারে এই যে আমি এখানে মঞ্চে যখন বসছি সেখান থেকে ডিসি অফিস থেকে ফোন যে জায়গাটা বরাদ্দ চেয়েছি, আমরা যদি এই জায়গাটা আমরা পাই খুব কাছাকাছি প্রেস ক্লাব থেকে, এই জায়গাটার জন্য আমরা আবেদন করেছি। তো এই জায়গাটা বরাদ্দ পাই তাহলে আমার চিন্তা আছে, যদি আমি দায়িত্বে থাকি এবং কিছুদিন বেঁচে থাকি, তাহলে আমার চিন্তা আছে এই জায়গাটা বরাদ্দ পাইলে এই জায়গাটাতে আমরা বহুতল ভবন করে এখানে সাংবাদিকদের জন্য একটি হাসপাতাল হবে, যে হাসপাতালটিতে সাংবাদিকরা ফ্রি চিকিৎসা নেবেন এবং বাকিরা সেখানে বাণিজ্যিকভাবে চিকিৎসা পাবেন। এই ধরনের একটি হাসপাতাল করা, এবং নিচে 1 তলা 2 তলাতে অফিস হতে পারে, তারপরে একটা হাসপাতাল হতে পারে 3, 4, 5 তলা পর্যন্ত, তারপরে উপরে একটা ডরমেটরির মতো থাকবে, যারা সমস্যাগ্রস্ত ঢাকার বাইরে থেকে সাংবাদিক আসলে তারা নামমাত্র খরচে ওখানে থাকতে পারবেন। এই জাতীয় মাল্টিপারপাস একটা ভবন করার জন্য একটা জায়গা চেয়েছি। এই জায়গাটা যদি না দেয় দরকার হলে আপনাদেরকে সহ নিয়ে যেখানে ঘেরাও করা দরকার প্রয়োজন যদি আপনারা সাথে থাকেন, সাংবাদিক বন্ধুরা সাথে থাকেন, ইনশাআল্লাহ এই কল্যাণ ট্রাস্টটাকে এমন একটি পর্যায়ে নেওয়া দরকার যে আমরা ওই বিজ্ঞান থানা নিয়ে ওই অর্থ মন্ত্রণালয়ে না ঘুরে আমাদের নিজস্ব যদি আয়ের একটা সোর্স এই কল্যাণ ট্রাস্টের হয়ে যায়, তখন কিন্তু এই ছোটখাটো 2-1 লাখ টাকা 5 লাখ ইমার্জেন্সি একজনের বাইপাস হয়ে তাকে সহযোগিতা করার জন্য এখন যে আমাদের নিয়মে এমন হাত পা বেঁধে রেখেছে, চাইলেও পারা যাচ্ছে না। একজন অ্যাক্সিডেন্ট করেছেন, তার দরকার এই মুহূর্তে তার 50,000 টাকা দরকার, কিন্তু আমার কাছে আবেদন করবে, আমার বাছাই কমিটি একটা ডাকতে হবে, সেই বাছাই কমিটির পরে বোর্ড মিটিং এ যাবে। 1 টাকাও এমডির 1 টাকা দেওয়ার ক্ষমতা দেওয়া হয় না আইনের মধ্যে। 10,000 টাকা দেওয়ার ক্ষমতা তো এমডির থাকা উচিত ছিল অন্ততপক্ষে। আটজন একজন সাংবাদিক বিপদে পড়লে 10,000 টাকা এমডি দিতে পারবেন, সেই ক্ষমতাও নেই। ক্ষমতা দিয়ে রাখছে মন্ত্রী আর সচিব পর্যন্ত। দ্বিতীয় দুর্বলতা হচ্ছে একজন কর্মী নাই, এই পুরা কল্যাণ ট্রাস্টের নিজস্ব একজন কর্মচারীও নেই। এই 12 বছরে এখানে কর্মী পর্যন্ত, কর্মকর্তা কর্মচারী পর্যন্ত নিয়োগ করতে পারেনি। আমি গেছি চুক্তিতে, আরেকজনকে রেডিও থেকে আনা হয়েছে ফ্রেশনে, আর বাকি হলো আউটসোর্সিং এ আছে 5 জন কর্মী। এটা নিয়ে একটা প্রতিষ্ঠান চলতেছে, নিজস্ব একজন কর্মীও নেই, একটা জনবল। এই নিয়োগ প্রক্রিয়া চলছে। এখন আমরা ইনশাআল্লাহ আশা করছি আগামী জুলাই আগস্টের মধ্যে নিজস্ব জনবল হবে, নিয়োগের প্রক্রিয়াধীন আছে। তো সব মিলিয়ে মূল কথাটা হচ্ছে এত কিছু বললাম এই কারণে যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যদি কিছু ভালো কিছু হয়, আমরা শুধু প্রবীণ না, প্রবীণ নবীন সবার জন্যই কিছু না কিছু এই কল্যাণ ট্রাস্ট করার চেষ্টা করছে। ইনশাআল্লাহ হবে, একটু সময় হয়তো লাগবে। আমি আশা করছি যে এই অর্থ বছরের মধ্যে নীতিমালাটা অনুমোদন করতে পারলে আগামী অর্থ বছরে প্রবীণদের
বিষয়টাতে কি করা যায়। হ্যাঁ, বয়স নিয়েও একটা বিতর্ক আছে নীতিমালায়, যে বয়স প্রাথমিকভাবে যারা আলোচনা করছেন তারা বলছেন 70+ থেকে শুরু করা, যাতে সংখ্যা কম থাকে। এই জন্য এখন চলছে, দেখি আমি প্রয়োজন হলে যদি সবাই ভালো থাকবেন। আমি এখানে কোনো প্রবীণ দেখছি না, সবাইকে তরুণ দেখছি। আলহামদুলিল্লাহ সবাই তরুণ, সবার চেহারা ঝলঝল করছে এবং তারুণ্যের এক ধরনের বয়সটাই কিন্তু প্রবীণ আর প্রবীণের মাপকাঠি না। আপনারা কেমন আছেন এটা হচ্ছে মেইন কথা। মানসিকভাবে সবাই তরুণ আছে। আপনি তো সবচাইতে তরুণ অংশগ্রহণ করে একটা মতামতের ভিত্তিতে যাতে এটা চূড়ান্ত করা যায় সেই চেষ্টা ইনশাআল্লাহ থাকবে। তো কথা না বাড়াই, আমার আগামীকালের প্রোগ্রাম নিয়ে খুব ব্যস্ততা আছে। আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আরেকটা ভুলে গেছি, আরেকটা বিষয় আপনাদের জন্য আছে, সেটা হলো ছোট বিষয়টা ছোট কিন্তু কিছু করার চেষ্টা, এটাও জানান দেয়া। সেটা হলো ইনশাআল্লাহ আগামী রমজান মাসে আমরা কল্যাণ ট্রাস্ট থেকে একটা ইফতার এবং খাদ্য মিলিয়ে একটা ভালো প্যাকেজ দেওয়ার চেষ্টা করছি। যারা সমস্যাগ্রস্ত আছেন তাদের জন্য এটা সিদ্ধান্ত হয়ে আছে। এখন আমরা এগুলা টিসিবির সাথে যোগাযোগ করছি, এটা বিনামূল্যে পাবেন, যেটা টিসিবি থেকে তো কম দামে কিনে নিতে হয়। বিনামূল্যে একটা খাদ্য প্যাকেজ আপনাদের হাতে তুলে দেওয়া যায় কিনা এই চেষ্টা আছে। তখন আমরা এটা আপনাদেরকে নোটিশের মাধ্যমে জানাবো। তালিকাভুক্ত হতে হবে, এটার জন্য কোনো আবেদন পত্র লাগবে না। আমরা তালিকা করে সেই তালিকা অনুযায়ী এটা আমরা প্রেস ক্লাব থেকে অথবা কল্যাণ ট্রাস্ট অফিস থেকে বিতরণ করবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমি এখানে কোনো প্রবীণ দেখছি না।